হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন টু অল, ওয়েলকাম টু রাইস এডুকেশন। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা হবে, আশা করি থাম্বনেল থেকে তোমাদের সবার কাছে বিষয়টা ক্লিয়ার, যেটা হচ্ছে হাইলাইটস অফ দ্য বাজেট 2025-26। তো এই এরিয়াটা এত ইম্পর্টেন্ট যে আপকামিং যে কটা কম্পিটিটিভ এক্সামস তোমরা বসবে সেখানে ডায়নামিক পার্টের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের মোরাললেস কমন পড়বে। তো সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে এবং তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। বিশ্বজিৎ, গুড আফটারনুন টু অল। তো আমরা শুরু করব। ফার্স্টে ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো হাইলাইটস অফ দ্য বাজেট 2025-26 ওপরে আলাপ আলোচনা হচ্ছে। তো প্রথমে যে বিষয়টা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইঞ্জিনস অফ ডেভেলপমেন্ট, মানে এবারের বাজেট 2025-26 কি এরিয়াস বা পিলার্স কী আছে। পিলার্সটা কিন্তু 4 পিলার্স রয়েছে। কী আছে দেখো, এগ্রিকালচার, এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে এগ্রিকালচারের উপরে জোর দেওয়ার কারণ আশা করি বুঝতে পারছো। ইন্ডিয়া অ্যাগ্রোবেসড ইকোনমি, ল্যান্ড স্কেয়ার্স, লেবার সারপ্লাস ইকোনমি, অ্যান্ড এগ্রিকালচার ইন্ডিয়ার মেন স্টে। ইন্ডিয়ার মোস্ট অফ দ্য পপুলেশনস, নিয়ার অ্যাবাউট 50% পপুলেশনসে ডাইরেক্ট কর্মসংস্থান এগ্রিকালচার করে থাকে, অ্যান্ড 65-70% লোক ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এগ্রিকালচার সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। তো এটা অ্যাকচুয়ালি অকুপেশনাল স্ট্রাকচারের দিক থেকে ইন্ডিয়ান ইকোনমির ব্যাকবোন বলা হয়। তো এগ্রিকালচারটাকে সাফার করা যাবে না। তো এগ্রিকালচার তো প্রাইম মুভিং ফোর্স, তো সেটা থাকবে। এবং ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ ইঞ্জিন বলতে আমরা এখন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজকে রিকগনাইজ করছি। এবং ইনভেস্টমেন্ট ছাড়া তো দেশ এগোবে না। তো ইচ অ্যান্ড এভরি ফিল্ডস অফ এরিয়াতে আমাদের কিন্তু ইনভেস্টমেন্টটা দরকার, তো সেইটার কথা বলা হয়েছে। অ্যান্ড এক্সপোর্টসের ব্যাপারে যদি বলি, আমাদের এবারে যে ফরেন ট্রেড পলিসি 2023-এর যে ফরেন ট্রেড পলিসি, তো সেই ফরেন ট্রেড পলিসিতে ডেফিনেটলি $5 ট্রিলিয়ন ইকোনমির মধ্যে $2 ট্রিলিয়নই বলা হচ্ছে যেন এক্সপোর্ট থেকে আসে। তো এক্সপোর্টের উপরে কিন্তু ডেফিনেটলি একটা ফোকাস তো থাকবেই। তো এই 4টে এরিয়া এবারের কিন্তু পিলার এরিয়া বাজেটে, তো ভালো করে একটু দেখে রাখবে কটা পিলার্স। নেক্সট কি বলেছে দেখো, অ্যাসপিরেশনস অফ বিকশিত ভারত। তো ইন্ডিয়াকে ডেফিনেটলি ইমার্জিং ইকোনমি, গ্রোয়িং ইকোনমি। তো এই ধরনের একটা হাইলি ইমার্জিং ইকোনমির কী কী ডেফিনেটলি অ্যাসপিরেশনসগুলো তুমি ভাবনা চিন্তা করছো, সেই রেসপেক্টে ফার্স্টে বলা রয়েছে অ্যাক্সিলারেট গ্রোথ, তাহলে ইকোনমিক গ্রোথটাকে ত্বরান্বিত করা। সিকিওর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মানে ইনক্লুশনস অফ অল ইকোনমির ইচ অ্যান্ড এভরি সেক্টরস অফ পপুলেশনসকে যাতে ইকোনমিক গ্রোথের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি। তার মানে যেন বিপিএল ক্যাটাগরির লোকটাও এপিএল এর মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং সেই পাথে তারা এগিয়ে যায় এবং সর্বশ্রেণীর লোকের কাছে যেন ইকোনমিক গ্রোথের সুফলটা পৌঁছে যায়। তো এই বিষয়টাকে ইনক্লুড করাটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের একটা ভেরি কি ফিচার্স। তো আমরা গ্রোথটা শুধুমাত্র চাইছি না টায়ার 1 পপুলেশনসের জন্য হোক, ডেফিনেটলি সর্বশ্রেণীর লোকজন যেন এই গ্রোথের সঙ্গে সামিল হতে পারে, তাহলে প্রপার ডেভেলপমেন্ট হবে, তাই না? তো সেই জায়গা থেকে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের উপরে জোরটা রয়েছে। এবং থার্ড আছে দেখো, এনহ্যান্স স্পেন্ডিং পাওয়ার অফ দ্য ইন্ডিয়াস রেজিং মিডল ক্লাস পপুলেশন। তো ডেফিনেটলি মিডল ক্লাস পপুলেশনের যেন স্পেন্ডিং পাওয়ারটাকে এনহ্যান্স করা যায়, তো সেই বিষয়টার উপরে একটা আলোকপাত অবভিয়াসলি করা হয়েছে। এবং সেটা আমরা এবারে ইনকাম ট্যাক্সের যে বেনিফিটসগুলো অ্যানাউন্স করা হয়েছে সেখান থেকে কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল যে কেন এটা বলা হলো। এবং আপলিফট হাউস হোল্ড সেন্টিমেন্ট, ডেফিনেটলি তো হাউস হোল্ড সেন্টিমেন্টটাকে আপলিফট করা, ডেফিনেটলি তাদেরকে ইমার্জিং হিসাবে ডেফিনেটলি দেখা এবং তাদের সেন্টিমেন্টের উপর একটা প্রাধান্য দেওয়া, তো সেটা তো ডেফিনেটলি অ্যাসপিরেশনসের মধ্যে থাকবে, রাইট? তো এগুলো হচ্ছে বেসিক এরিয়া। এই টার্মিনোলজিগুলো এবং এই ফিচার্সগুলো অবভিয়াসলি দেখে রাখবে ভালো করে। এবং এগুলোই তোমাদের কিন্তু কোয়েশ্চেন যখন সেট করা হয় সেখানে কিন্তু এই ইঞ্জিনস কী রয়েছে বা অ্যাসপিরেশনসের মধ্যে কোনটা হবে কোনটা হবে না, এই বিষয়টা কিন্তু একটু ভালো করে তৈরি করে রাখবে। নেক্সট স্লাইডসে কি বলেছে দেখো, এবার আমরা 1 বাই 1 প্রত্যেকটা ইঞ্জিন নিয়ে আলাপ আলোচনা করবো। এটা ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। তো ফার্স্ট কি বলেছে দেখো, যে ফার্স্ট ইঞ্জিন হচ্ছে এগ্রিকালচার। এর আন্ডারে আমরা কি এবারে ডেফিনেটলি ফিচার্সগুলো নিলাম বা কি এবারে পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে ফার্স্ট মেজার বলেছে দেখো, প্রাইম মিনিস্টার ধনধান্য কৃষি যোজনা। তো এই ধনধান্য কৃষি যোজনা বুঝতেই পারছো যে এগ্রিকালচারটাকে আরও অনেক বেশি ফ্লারিশ করা। এই ফ্লারিশ করার ক্ষেত্রে ডেভেলপিং এগ্রি ইন্ডাস্ট্রিজ প্রোগ্রাম, যেখানে আমরা 1.7 crore ফার্মার্স যাতে উপকৃত হয় তার জন্য
ডিস্ট্রিক্টকে কভার করব, যেখানে ডিস্ট্রিক্টগুলো ওয়াইজ ডেভেলপমেন্টটাকে যাতে করা যায় এগ্রিকালচার রেসপেক্টে, এবং এগ্রি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট যেন হয়। তো সেটার রেসপেক্টে আমরা কটা ডিস্ট্রিক্টের জন্য সিলেক্ট করেছি এবং কী পরিমাণ ফার্মার্স এই প্রজেক্টের থ্রু দিয়ে উপকৃত হওয়ার কথা ভাবছে, সেই সংখ্যাটাকেও কিন্তু তৈরি করে রাখতে হবে, রাইট? নেক্সট কি আছে দেখো, এনহ্যান্স ক্রেডিট থ্রু কেসিসি। কেসিসির ফুল ফর্ম আশা করি সবাই জানো, কিষাণ ক্রেডিট কার্ড, রাইট? তো কিষাণ ক্রেডিট কার্ডের পথ চলা তো 1998-এ আমরা যেখানে জানি যে নাবার্ডে বেসিক্যালি নাবার্ডের আন্ডারে আরভি গুপ্তা কমিটির রেকমেন্ডেশনসে আমরা ডেফিনেটলি কিষাণ ক্রেডিট কার্ডের ডিজাইনটা দেখেছি, এবং তারপরে সমস্ত কমার্শিয়াল ব্যাংক, রিজনাল রুরাল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক এদের থ্রু দিয়ে এই কেসিসি কার্ড সরবরাহ করা হয়েছে মূলত কৃষকদের কথা মাথায় রেখে। এবং পরবর্তী সময় 2019-এ ফিশারিজ অ্যানিমাল হাজবেন্ডারি এটাকেও কিন্তু ইনক্লুড করা হয় কেসিসির বেনিফিশিয়ারিজের আন্ডারে, এবং কেসিসি থ্রু দিয়ে কিন্তু শর্ট টার্ম লং টার্ম সব ধরনের ক্রেডিট প্রোভাইড করা হয়ে থাকে। তো এগুলো আমরা অলরেডি জানি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে নতুন কি প্রজেকশন রয়েছে, বলেছে দেখো ফেসিলিয়েট শর্ট টার্ম লোন 7.7 crore ফার্মার্সের আমরা শর্ট টার্ম লোন প্রোভাইড করব, তার মধ্যে ফিশারম্যান, ডেয়ারি ফার্মার্স এরাও থাকবে, যেখানে শর্ট টার্ম লোনের আপার ক্যাপিংটা এনহ্যান্স করে 5 লাখ পর্যন্ত করা হচ্ছে, এবং তার দ্বারা কি পরিমাণ টার্গেটেড গ্রুপ বেনিফিটেড হবে বা বেনিফিশিয়ারি হতে পারে সেটার প্রজেকশনটা হচ্ছে 7.7 crore। তো এই ডেটা কিন্তু একদম ভালো করে তৈরি করে রাখতে হবে। নেক্সট কি আছে দেখো, মিশন ফর কটন প্রোডাক্টিভিটি। তো কটন প্রোডাক্টিভিটির ক্ষেত্রে একটা 5 years মিশন আমরা নিচ্ছি, যেখানে আমরা প্রোডাক্টিভিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি অফ কটন ফার্মিংটার উপরে জোর দিচ্ছি। তো এই বিষয়টা একটুখানি তৈরি করে রাখবে, মানে বিষয় হচ্ছে কঠিন কিছু টাফ ইস্যুস নেই, সমস্ত বিষয়গুলো তোমরা মোরালেস জানো, কিছু হয়তো নতুন আছে। যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ডেটা ফেচিং, মানে খুব ভালো করে ডেটাগুলোকে একদম গ্র্যাব করে রাখতে হবে। অন্তত আগামী 1 বছরে যত ধরনের কম্পিটিটিভের পরীক্ষা হবে ডায়নামিক পার্টে এই ধরনের ডেটা যেন একদম টিপ অফ ইয়োর পেন থাকে, মানে খুব ভালো করে যাতে আনসার করে আসতে পারো সেই বিষয়টা দেখবে, একটা নাম্বার যেন না ছাড়া যায়। এরপরে এই এগ্রিকালচারের আন্ডারে আরও কী কী পদক্ষেপ দেখা হচ্ছে দেখো, ফার্স্ট রয়েছে ন্যাশনাল মিশন ফর হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস। আচ্ছা, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস মানে উচ্চ ফলনশীল বীজ। আমরা মোটামুটি যারা গ্রিন রেভলিউশন একটু আধটু পড়াশোনা করেছি তারা আমরা জানি যে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস কি একটা কম্পোনেন্ট HYVP প্রোগ্রামে বা গ্রিন রেভলিউশনসের ক্ষেত্রে, যেখানে এই উচ্চ ফলনশীল বীজের মাধ্যমে প্রোডাক্টিভিটি হিউজ মোমেন্টামে আমরা ইনক্রিজ করতে পেরেছি। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি এটাকে আর একটু রিসার্চের থ্রু দিয়ে আমরা নিয়ে যাব, যাতে আরও ক্লাইমেট রেজিলেন্স বা ক্লাইমেটের সঙ্গে সহনশীলতা বিষয়টা বাড়ে, এবং পেস্ট রেজিস্ট্যান্স বিষয়টার উপর যেন জোর দেওয়া হয়, এবং এর ফলে এই উচ্চ ফলনশীল বীজ বিষয়টার উপর আরেকটু R&D করে যাতে এটা আরেকটু ইম্প্রোভাইজেশনস করা যায়। ইম্প্রোভাইজেশনসটা কেন দরকার দেখো, ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলাস কান্ট্রি, তো ফুড গ্রেন যেন আমাকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে না হয়, সেটার ব্যাপারে যেন আমার সেলফ সাফিসিয়েন্সি অলওয়েজ থাকে। তো সেটার জন্য ডেফিনেটলি আমাকে কিন্তু এই R&Dটা করতে হবে, যাতে কিনা এই হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস বা পেস্ট রেজিলেন্স বা ক্লাইমেট রেজিলেন্স এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া যায়, রাইট? তো সেটার জন্য একটা টার্গেটেড ডেভেলপমেন্ট কিন্তু আমরা এই ফিল্ডগুলোতে নেবই। আর কি আছে দেখো, আত্মনির্ভর ইন পালসেস মানে ডেফিনেটলি দানাশস্যের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি স্বনির্ভরতা অর্জন করতে চাই, তার মধ্যে তুর, মুসের ডাল এই ধরনের বিষয়গুলো থাকবে। তো এই ধরনের ডেফিনেটলি ক্রপের ক্ষেত্রে কিন্তু আমরা যেন স্বনির্ভরতা অর্জন করতে পারি, এবং সেটার জন্য একটা মিশন লঞ্চ করা হচ্ছে। এই মিশনের ডিউরেশনসটা কি বলা হচ্ছে বলো, 6 years। তো এইগুলোই তৈরি করার জিনিস যে কি টার্গেট ফিক্স করা হয়েছে এই মিশনগুলোর আন্ডারে। তো এই ছিল মোটামুটি এগ্রিকালচার বা ফার্স্ট ইঞ্জিনটার বেসিক টার্গেটেড বা ফোকাস এরিয়া। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে সেকেন্ড ইঞ্জিন, দ্যাট ইজ MSME। MSMEর মধ্যে কি হাইলাইটস, কী কী জিনিসগুলো খুবই এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট। তো ফার্স্ট বলেছে দেখো, সাপোর্টিং MSME অ্যান্ড ফার্দারিং মেক ইন ইন্ডিয়া। তো মেক ইন ইন্ডিয়ার মোমেন্টাম ইনক্রিজ করার ক্ষেত্রে MSMEর একটা সহায়তা দরকার। তো MSME যদি আমাদের ইকোনমিক গ্রোথ ইঞ্জিন হয়, তো ডেফিনেটলি MSMEটার থ্রু দিয়ে আমরা মেক ইন ইন্ডিয়া প্ল্যাটফর্মটা যাতে এন্টার করতে পারে, আরও বেশি এনহ্যান্স করতে পারি, তো সেই বিষয়টা দেখা হবে। তো সেই লক্ষ্যে আমরা কি করছি দেখো, ক্রেডিট কার্ড ফর মাইক্রো এন্টারপ্রাইজ আমরা ডেফিনেটলি প্রোভাইড করার কথা ভাবছি, এবং সেখানে বলছে দেখো 10 লাখ কার্ড আমরা কিন্তু ইস্যু করব, এবং ডেফিনেটলি কাদেরকে করব বলছে দেখো, করব সেই সমস্ত মাইক্রো এন্টারপ্রাইজদের যারা কিনা ইউডেমি পোর্টালে রেজিস্টার্ড আছে, এবং তাদেরকে কিন্তু একটা কাস্টমাইজ ক্রেডিট কার্ড উইথ 5 লাখ লিমিট আমরা প্রোভাইড করব। তার মানে ডেফিনেটলি 5 লাখ লিমিটের কার্ড আমরা ক্রেডিট কার্ড প্রোভাইড করব। সেই ধরনের
ধরনের মাইক্রো এন্টারপ্রাইজদের যারা কিনা ইউডিএমএ পোর্টালে রেজিস্টার্ড এবং এই ধরনের কি অ্যামাউন্ট অফ ভলিউম অফ কার্ড ইস্যু করার কথা বলা হচ্ছে, 10 লাখ সাচ কার্ড কিন্তু ইস্যু করার কথা বলা হচ্ছে। এই ডেটাগুলো আবার সুন্দর করে তৈরি করবে। নেক্সট কি আছে দেখো, স্কিমস ফর ফার্স্ট টাইম এন্টারপ্রেনার্স। তো যারা ইমার্জিং এন্টারপ্রেনার, স্পেশালি ইকোনমি যেটা ভার্নারেবল সেকশন অফ পপুলেশন, মানে মনে করো ওমেন এন্টারপ্রেনার বা এসসি এসটি, এই ধরনের স্পর্শকাতর যে সেকশনটা রয়েছে, যে ভার্নারেবল সেকশনটা রয়েছে, সেই ভার্নারেবল সেকশনটার এন্টারপ্রেনারশিপটাকে প্রমোট করার জন্য ডেফিনেটলি কি বলা হচ্ছে, 5 লাখ ফার্স্ট টাইম এন্টারপ্রেনার্স ইনক্লুডিং ওমেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের জন্য আমরা ডেফিনেটলি ফান্ডের দেওয়ার ব্যবস্থা করব এবং সেখানে টার্ম লোন প্রোভাইড করা হবে আপ টু 2 crore ডিউরিং দ্য নেক্সট 5 years। তাহলে নেক্সট 5 ইয়ার্সে পর্যন্ত 5 ইয়ার্সে একটা আমরা টার্গেট নিচ্ছি যে আপ টু 2 crore ফান্ডিং যেন করা হয় এই ধরনের ভার্নারেবল সেকশন অফ পপুলেশনে, যারা কিনা এন্টারপ্রেনার হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাইছে, যে তাদেরকে একটা তাদের পাশে দাঁড়ানো, স্ট্যান্ড বাই হওয়া, রাইট। তো এই বিষয়টার জন্য এবারে কিন্তু আমরা এমএসএমইর আন্ডারে এই বিষয়টা দেখেছি। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলেছে দেখো লেবার ইন্টেন্সিভ সেক্টরস। আচ্ছা, সেকেন্ড ইঞ্জিন এমএসএমইর আন্ডারে একটা সাবহেডিং আমরা পাচ্ছি এবারে, মেজার্স ফর লেবার ইন্টেন্সিভ সেক্টর। এবার প্রশ্ন হচ্ছে যে লেবার ইন্টেন্সিভ কথাটা ব্যবহার করছেন কেন? কারণ ইন্ডিয়া ল্যান্ড স্কেয়ার্স, লেবার সারপ্লাস ইকোনমি। ইন্ডিয়াতে এমন কোনো টেকনোলজি আমার নেওয়া উচিত নয় বা নিলে খুব একটা বেনিফিশিয়ারি হবে না, সেটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, রাইট। এটা তো আর ডেভেলপড কান্ট্রি নয়। তো এখানে যেহেতু পপুলেশন এক্সপ্লোশন আছে, আমি মোস্ট অফ দ্য পপুলেশনে যাতে এমপ্লয়মেন্টকে সুনিশ্চিত করতে পারি সেই মেথোডোলজি দেখা উচিত। তো সেই জন্য আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভ না নিয়ে লেবার ইন্টেন্সিভ নেওয়াটা অনেক বেশি দরকার। এবং সেই লেবার ইন্টেন্সিভ সেক্টরসটার জন্য আমরা কি কি ব্যবস্থাপনা এবারে দেখলাম, তার মধ্যে রয়েছে দেখো ফোকাস প্রোডাক্ট স্কিম ফর ফুটওয়্যার অ্যান্ড লেদার সেক্টর। ফুটওয়্যার অ্যান্ড লেদার সেক্টরের উপর একটা ফোকাস দেওয়া হচ্ছে, কারণ এটা হাইলি লেবার ইন্টেন্সিভ একটা সেক্টরস বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা বলছি এই ফোকাসটা থ্রু দিয়ে 22 লাখ পার্সন কিন্তু উপকৃত হবে, মানে এমপ্লয়মেন্ট তারা পাবে বলে আমরা মনে করছি। এবং জেনারেট একটা টার্নওভার যেটা হচ্ছে 4 লাখ ক্রোর টার্নওভার জেনারেট করবে, এবং এক্সপোর্ট 1.1 লাখ ক্রোর এই দুটো জিনিসের উপর ভিত্তি করে হতে পারে, মানে ফুটওয়্যার অ্যান্ড লেদার সেক্টরসের ওপরে। তার মানে কি পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট করার কথা, এই দুটো সেক্টরসের কথা আমরা ভেবে ভাবছি। এবং ডেফিনেটলি তার টার্নওভার কি হতে পারে, টার্নওভার মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যা প্রডিউস হচ্ছে এই সেক্টরে তার মার্কেট ভ্যালু। তো সেই মার্কেট ভ্যালুটা আমরা বলছি 4 লাখ ক্রোর এবং এক্সপোর্টের ভলিউম 1.1 লাখ ক্রোর, এই টার্গেটটা এবারে দেওয়া হয়েছে। আর কি আছে দেখো, মেজার্স ফর টয় সেক্টরস। তো টয় সেক্টরসটার উপরও জোর দেওয়া হচ্ছে, বলেছে দেখো টু ফোকাস অন দ্য ডেভেলপমেন্ট অফ ক্লাস্টার স্কিলস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম দ্যাট উইল ক্রিয়েট হাই কোয়ালিটি অ্যান্ড ইউনিক ইনোভেটিভ সাস্টেনেবল টয়েস। তো বুঝতে পারছো যে টয় সেক্টরসটার উপরে একটা R&Dর কথা এখানে বলা হয়েছে, এবং সেই জন্য সেটাকে স্কিলিংয়ের থ্রু দিয়ে নিয়ে যাওয়া, ক্লাস্টার্স তৈরি করা, যাতে এই সেক্টরসটা একটা হিউজ ডেভেলপমেন্ট হয় এবং দিনের শেষে যাতে মেজরিটি পপুলেশনের এমপ্লয়মেন্টটা সুনিশ্চিত হয়। কারণ একটা জিনিস তো দেখার বিষয় আছে যে ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলাস কান্ট্রি, অ্যান্ড রাইট নাও ইন্ডিয়াতে ওয়ার্কিং এজ পপুলেশন মানে যাদের এজ 15 থেকে 64 ইয়ার্সের মধ্যে, তো তাদের এই ধরনের এজ গ্রুপে থাকা লোকজনের সংখ্যা ইন্ডিয়ার টোটাল পপুলেশনের 60%-এর বেশি। তো এখান থেকে একটা ডিভিডেন্ড একটা কান্ট্রি বেনিফিট রিপ করে, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এবার এটা তখনই নেওয়া যাবে যখন আমি তাদেরকে স্কিলিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাব। আমি যদি তাদেরকে স্কিলিংয়ের মধ্যে দিয়ে না যাই, তাহলে ডেফিনেটলি একটা 22 বছরের ছেলে বাড়িতে বসে থাকাও যায়, একটা 70 বছরের লোক বাড়িতে থাকাও তাই হবে, রাইট। সুতরাং তাকে তো প্রপার স্কিলিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, তাকে এমপ্লয়মেন্ট এনাবলড করতে হবে। তো সেটার জন্যই কিন্তু এই ধরনের লেবার ইন্টেন্সিভ সেক্টরসগুলোর উপর জোর দেওয়া হচ্ছে, এবং টয় সেক্টরস আমরা মনে করছি যে সেটার জন্য একটা ওয়ান অফ দ্য কি হতে পারে, রাইট। তো সেইটার জন্য এই বিষয়গুলোর উপরে আমরা এবার আলোকপাত দেখেছি। আর কি আছে দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলবো, নতুন করে বলার কিছু নেই যে এবারের আমাদের ইউনিয়ন বাজেটে যেটা অ্যানাউন্স করা হয়েছে সেখানে এমএসএমই ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে। তাহলে এমএসএমই ক্রাইটেরিয়া আমরা কোভিডের সময় 2020-তে মে মাসে ক্রাইটেরিয়া চেঞ্জ হতে দেখি, তারপর আবার ব্যাক টু ব্যাক জুন মাসে আবার ক্রাইটেরিয়া রিভাইজড হয়, তারপরে কিন্তু 2020-র পর আর ক্রাইটেরিয়ার কোনো চেঞ্জ হয়নি। এবারের ইউনিয়ন বাজেট 25-26-এ কিন্তু ক্রাইটেরিয়া আবার রিভাইজড হলো। তো ইউ হ্যাভ টু গ্র্যাব অল দ্য ইনফরমেশনস, রাইট। তো কি কি আছে দেখো, মাইক্রো এন্টারপ্রাইজ, স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এবং এক্ষেত্রে আবারও কম্পোজিট ক্রাইটেরিয়া যেমন আগেরবার ছিল তাই আছে, মানে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড টার্নওভার দুটোরই উপর জোর দেওয়া রয়েছে। এবং সেখানে দেখো একটা প্যানেল হিসাবে আমি বলেছি কারেন্ট অ্যান্ড রিভাইজ, তার মানে পুরোনো ভ্যালুটাও কিন্তু তৈরি করে রাখবে সাইমালটেনিয়াসলি, রাইট। তো মাইক্রো এন্টারপ্রাইজের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের পরিমাণটা আগে যেটা ছিল 1 crore, সেটা 2.5 crore করা হয়েছে। তাহলে 1 crore-টাকে ইনক্রিজ করে কি করেছি, 2.5 crore করেছি। এবং টার্নওভারের পরিমাণটা 5 crore থেকে ইনক্রিজ করে 10 crore
ক্রোর করা হয়েছে। স্মলের ক্ষেত্রে কারেন্ট যেটা ছিল 10 ক্রোর সেটা 25 ক্রোর করা হয়েছে এবং টার্নওভারটা 50 ক্রোরটা 100 ক্রোর করা হয়েছে। একই রকমভাবে যদি মিডিয়াম এন্টারপ্রাইজের কথা বলি সেটা তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণটা 50 ক্রোর থেকে 125 ক্রোর করা হয়েছে এবং টার্নওভারটা 250 ক্রোর থেকে 500 ক্রোর করা হয়েছে। তো দ্যাট ইজ এ হিউজ সি চেঞ্জেস, রাইট? তাহলে এই জিনিসটা কিন্তু একটুখানি ভালো করে তৈরি করে রাখবে। পুরনো ডেটার পাশাপাশি নতুন ডেটাটা কিন্তু একদম তৈরি যেন থাকে, যাতে কোনোভাবে এটা না হয় যে আমি নতুনটা পড়ে গেলাম, জাস্ট ইমিডিয়েট প্রিসিডিংটা পড়িনি, সেখান থেকে কোয়েশ্চেন এসছে পারিনি। একদমই না। তোমাদের 2006-এর এমএসএমইর প্রথম যে ক্রাইটেরিয়া সেটাও পড়ে বসতে হয়, স্ট্যাটিক পার্টের কোয়েশ্চেন, আবার ডায়নামিক পার্টের এই জায়গাগুলো ট্যালি করে বসতে হবে, আদারওয়াইজ কিন্তু কোয়েশ্চেন কমন পাওয়া মুশকিল হয়ে যাবে, রাইট? নেক্সট কি আছে দেখো, নেক্সট একই রকমভাবে আবার একটা চার্ট দেখছি যেখানে কি বলেছে দেখো, সিগনিফিক্যান্ট এনহ্যান্সমেন্ট অফ ক্রেডিট অ্যাভেলেবিলিটি উইথ গ্যারেন্টি কভার। তার মানে ডেফিনেটলি ক্রেডিটের একটা অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট ইনক্রিজ দেখছি, যে ক্রেডিটটা কিন্তু গ্যারেন্টি কভার্ড, মানে এটা একটা সিকিউর টাইপ অফ ক্রেডিট ফেসিলিটিসের কথা বলা হচ্ছে। তো তার আন্ডারে কি বলেছে দেখো, যে এমএসসির ক্ষেত্রে স্টার্ট আপ এবং এক্সপোর্টার্স এমএসএমইর ক্ষেত্রে ডেফিনেটলি এগুলো ছিল ডেফিনেটলি কারেন্ট, মানে 5 ক্রোরটা ইনক্রিজ করে 10 ক্রোর হলো, 10 ক্রোরটা ইনক্রিজ করে 20 ক্রোর হলো, এবং এক্সপোর্টার্স এমএসএমইর ক্ষেত্রে সেটা টার্ম লোনটা ইনক্রিজ করে 20 ক্রোর পর্যন্ত এনহ্যান্স করা হয়েছে। সুতরাং এই বিষয়টাও একটু দেখে রাখবে যে ক্রেডিট অ্যাভেলেবিলিটি গ্যারেন্টি কভারের ক্ষেত্রে কতটা চেঞ্জেস এবারে আনা হয়েছে। এই পুরো যে বিষয়টা পড়লাম সেটা পুরোটাই আমাদের সেকেন্ড ইঞ্জিন মানে এমএসএমইর উপরে ফোকাস রেখেছিল। এরপর আমরা চলে আসবো থার্ড ইঞ্জিন, দ্যাট ইজ অল অ্যাবাউট রিগার্ডিং ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, এটা তো ভেরিয়াস সেক্টরসের কথা বলা হয়েছে। তো সেটা এডুকেশন আছে, সেটা হেলথ আছে, রাইট? তো এই সমস্ত ধরনের সেক্টরসের ওপরে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, এই সব কিছুর ওপরে কিন্তু ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ওপরে এখানে অ্যাজ এ হোল বলা রয়েছে। তার মধ্যে যেগুলো কি ইম্পর্টেন্ট, তার মধ্যে ফার্স্টে পড়তে হবে আন্ডার দ্য ইনভেস্টমেন্ট ইন পিপল। আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন অ্যানাউন্স করেছেন যে 50,000 অটল থিঙ্কিং ল্যাব গভর্নমেন্ট স্কুলগুলোকে তৈরি করা হবে আগামী 5 বছর। তাহলে আগামী 5 বছরে গভর্নমেন্ট স্কুলগুলোতে অ্যাজ এ হোল 50,000 অটল থিঙ্কিং ল্যাব যেন তৈরি হয়, সেই বিষয়টা দেখতে হবে। নেক্সট কি আছে দেখো, 5 ন্যাশনাল সেন্টার্স ফর এক্সেলেন্স। তার মানে ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স কিসের জন্য? স্কিলিং। বারবার বলছি যে স্কিল ইজ ভেরি মাচ প্রি রিকুইজিট টু রিপ দ্য বেনিফিট অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো জনসংখ্যা থেকে লাভটা পেতে হলে তাদেরকে স্কিলিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং ডেফিনেটলি এটার জন্য কি ইনভেস্টমেন্ট সরকার এবার ভেবেছে। তো সেই জন্য বলেছে দেখো 5 ন্যাশনাল সেন্টার্স ফর এক্সেলেন্স তৈরি করা হবে, যাতে কিনা মেক ফর ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড, এইরকম একটা ট্যাগলাইনে কান্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সেটা স্কিলিংয়ের মধ্যে দিয়ে লোকজনকে এনাবল্ড করে না নিয়ে গেলে হবে না, রাইট? তো সেটার জন্যই বলছে দেখো, উইল বি সেট আপ উইথ গ্লোবাল এক্সপার্টাইজ অ্যান্ড পার্টনারশিপ টু ইকুইপ আওয়ার ইউথ, মানে আমাদের ইউথ যে পপুলেশন, সেই ইউথ পপুলেশনটাকে প্রপার স্কিলিংয়ের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেই অবজেক্টিভটা আমরা রিচ করতে চাইছি, যেটা কিনা বলছে মেক ফর ইন্ডিয়া অ্যান্ড মেক ফর দ্য ওয়ার্ল্ড। নেক্সট কি আছে দেখো, দ্য সেন্টার অফ এক্সেলেন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই সম্পর্কে তো আর কিছু বলারই নেই, এটা ওয়ান অফ দ্য প্রাইম আপকামিং এরিয়া, এবং ডেফিনেটলি এআই এর উপরে আলোকপাত করা বা ফোকাস করাটা প্রি রিকুইজিট যদি ইন্ডিয়াকে ডেভেলপিং থেকে ডেভেলপটে যেতে হয়। তো এটা তো নট ইন টার্মস অফ অনলি জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম। তো এটা ডেফিনেটলি টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের সঙ্গে তোমাকে কোপ আপ করতে হবে। মানে আমার জিডিপি, জিএনপি বাড়ছে ফর এনি রিজন, আর আমি মান্ধাতা আমলে টেকনোলজিতে চলি, তাহলে তো সেটা নিয়ার ফিউচারের জন্য কোনো রকম ভালো ইমপ্রিন্ট রেখে যাবে না, রাইট? তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা হিউজ ফোকাস রয়েছে, এবং সেটার জন্য ডেফিনেটলি একটা টোটাল আউটলে বা একটা টোটাল কর্পাস তৈরি করা হয়েছে 500 ক্রোরের, এবং সেটা সেন্টার অফ এক্সেলেন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটার জন্য আমরা ডেফিনেটলি করেছি। আর কি আছে দেখো, বাজেট অ্যানাউন্স দ্যাট দ্য গভর্নমেন্ট উইল অ্যারেঞ্জ দ্য গিগ ওয়ার্কার্স। আচ্ছা, গিগ ওয়ার্কার্স মানে যেটা ডেফিনেটলি ফ্রিল্যান্সার বা টেম্পোরারি ওয়ার্কার্স, মূলত আনঅর্গানাইজড যারা, তো এই ধরনের ওয়ার্কার্সদের আমরা একটা সোশ্যাল সিকিউরিটি কোথাও প্রোভাইড করতে চাইছি, ও সেই জন্য তাদেরকে আইডেন্টিটি কার্ড ইস্যু করা এবং দেয়ার রেজিস্ট্রেশন উইথ দ্য ই-শ্রম পোর্টালে তাদেরকে রেজিস্টার করা, সেই বিষয়টা দেখা, এবং তাদের হেলথ কেয়ারটাকে পিএম জন আরোগ্য যোজনার আন্ডারে নিয়ে আসা। তো এগুলো কিন্তু তাদেরকে আমি ডেফিনেটলি অফার করতে চাইছি, যাতে কিনা তারা অনেক নিজেদেরকে সেফ অ্যান্ড সিকিউর ফিল করে, অ্যান্ড দে বিকাম মোর ইনক্লুসিভ টু আওয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট, রাইট? তো সেটার জন্য গিগ ওয়ার্কার্সের ওপরও এবারে কিন্তু এই ফোকাসটা আমরা দেখেছি, এবং ইট ইজ ওয়ান কাইন্ড অফ নাইসেস্ট
ইনভেস্টমেন্ট প্যাটার্ন, রাইট? তো ইনভেস্টমেন্ট প্যাটার্নে এটা আমরা হওয়াই উচিত ছিল, রাইট? তো সেই বিষয়টা কিন্তু আমরা দেখলাম। আর কি আছে দেখো, আরও রয়েছে যে সাপোর্ট টু স্টেট ফর ইনফ্রাস্ট্রাকচার। তো আমি কি বললাম, ইনভেস্টমেন্ট তো এডুকেশনেও হতে হবে, ইনভেস্টমেন্ট স্কিলিংয়ে হতে হবে, ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে হতে হবে, ইনভেস্টমেন্ট হেলথের জন্য হতে হবে। তো এবারে দেখো আমরা স্টেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য কি ভাবছি, উইথ অ্যান আউটলে অফ 1.5 crore 50 years interest-free loan to states for capital expenditure and initiative for reforms। তাহলে স্টেটগুলোতে আমরা 1.5 লাখ ক্রোরের একটা মানে কর্পাস তৈরি করেছি, যেটা কিনা ডিসবার্স করতে চাই, এবং সেটা যেই লোন হিসাবে দেওয়া হবে স্টেটগুলোকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, এবং সেখানে 50 ইয়ার্সের একটা ইন্টারেস্ট ফি এই একটা প্রপোজালস রাখা হচ্ছে, রাইট? তো 50 ইয়ার্সের ইন্টারেস্ট ফি মানে হচ্ছে ডেফিনেটলি সেটা যাতে স্টেট বাজেটের ওপরে যেন কোনো প্রেশার ক্রিয়েটটা না করে, সেই প্রেশার ক্রিয়েশনটা যাতে অল্প হয়, তো সেটার জন্যই কিন্তু আমরা 50 ইয়ার্স ইন্টারেস্ট ফি একটা প্রপোজিশনস রাখছি, এবং ডেফিনেটলি সেটার জন্য যে কর্পাসটা ভেবেছি সেটা হচ্ছে 1.5 লাখ ক্রোর, রাইট? এরপরে কি আছে বলো? আচ্ছা, তোমরা জিজ্ঞাসা করছো ম্যাম গিগ ওয়ার্কার্স কারা? গিগ ওয়ার্কার্স আমি অলরেডি বলে দিয়েছি, যারা ফ্রিল্যান্সার্স, যারা টেম্পোরারি ওয়ার্কার্স তাদেরকে গিগ ওয়ার্কার্স বলা হয়, যারা এই ধরনের এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের আন্ডারে যারা কভার্ড হয় না, রাইট? তাদেরকে গিগ ওয়ার্কার্স বলা হয়। এরপরে দেখো অ্যাসেট মনিটাইজেশন প্ল্যান 2025-30-এ কি অ্যাসেট মনিটাইজেশন প্ল্যান রয়েছে সেটা বলছে 10 লাখ ক্রোরের একটা নিউ প্রজেক্টস আমরা নিচ্ছি, যেখানে আমরা অ্যাসেট মনিটাইজেশন প্ল্যানের মধ্যে সেটাকে রাখছি 2025-30 এই ডিউরেশনসের মধ্যে। আর কি আছে দেখো, জল জীবন মিশনস, এখানে আমরা চাইছি 2028-এর মধ্যে যেন 100% কাভারেজ আমরা এই মিশনের থ্রু দিয়ে অ্যাচিভ করে নিতে পারি। ডেফিনেটলি সেই বিষয়টার উপরে অবভিয়াসলি একটা জোর আছে। তাহলে মানে ডেফিনেটলি কি পার্সেন্ট কাভারেজ আমরা চাইছি এবং কি টাইম ফ্রেমের মধ্যে চাইছি, এটা ভালো করে তৈরি করে রাখবে। নেক্সট কি আছে দেখা, একটা নতুন ধরনের জিনিস এবারে দেখলাম, আরবান চ্যালেঞ্জ ফান্ড। যে বিষয়টা কি বলা হচ্ছে যে আরবান সেক্টরটার অ্যাজ এ হোল আপলিফমেন্ট দরকার। এই আপলিফমেন্ট দরকারের জন্য কোন কোন বিষয়টার উপরে জোর দিচ্ছে দেখো, সিটিজ অ্যাট গ্রোথ হাব, সিটিজগুলো যেন একটা গ্রোথের হাব হয়, এবং ক্রিয়েটিভ রিডেভেলপমেন্ট অফ সিটিজগুলোর একটা পুনর্বিন্যাস হোক, একটা রিডেভেলপমেন্ট হোক, এবং যেটা খুব ক্রিয়েটিভ ওয়েতে যেন হয়, এবং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনস এই সুরক্ষার বিষয়গুলোও আমার দেখতে হবে। তো স্যানিটেশন অ্যান্ড ওয়াটারের বিষয়টাকেও এনশিওর করা, যাতে সিটিজগুলোতে তো প্রচুর রুরাল এরিয়া থেকে লোকজন মাইগ্রেট হয়ে আসে, তো সেটা যেন ডেফিনেটলি তাদের কাছে একটা ড্রিম এরিয়া হয়। তো সেটার জন্য আরবান বিষয়টারও একটা অ্যাজ এ হোল আপলিফমেন্টের দরকার, এবং তার জন্য একটা 1 লাখ ক্রোরের কিন্তু ফান্ড তৈরি করার কথা বলা হচ্ছে, রাইট? তো এটা আরবান চ্যালেঞ্জ ফান্ড, এই বিষয়টা একটু দেখে রাখবে। তাহলে এগুলো মোটামুটি আমরা ইনভেস্টমেন্টের আন্ডারে যে কি ফিচার্স এবারে নেওয়া হয়েছে সেগুলো একটু দেখে রাখলাম। এর পরে আমরা চলে আসবো ফোর্থ ইঞ্জিন কি আছে, দ্যাট ইজ নাথিং বাট এক্সপোর্ট। আমরা আগেই বললাম যে এক্সপোর্টের $2 ট্রিলিয়ন এক্সপোর্টের কথা ভাবছি আমরা এবারে ফরেন ট্রেড পলিসিতে। তো ডেফিনেটলি সেটা তো হাওয়ায় হবে না, তার জন্য তো তোমাকে ডেফিনেটলি স্টান্স নিতে হবে। তো কী স্টান্সের মধ্যে নেওয়া হয়েছে দেখো, এক্সপোর্ট প্রমোশন মিশন, এটার আন্ডারে কি বলা হচ্ছে, উইথ সেক্টরাল অ্যান্ড মিনিস্ট্রাল টার্গেটস অ্যান্ড ফেসিলিটেট ইজি অ্যাক্সেস অফ এক্সপোর্ট ক্রেডিট এবং ক্রস বর্ডার ফ্যাক্টরিং সাপোর্ট। তার মানে ডেফিনেটলি এক্সপোর্টের ক্ষেত্রে মূলত এমএসএমই সেক্টরসগুলো যাতে ক্রেডিট ঠিক করে অ্যাভেল করতে পারে এবং ক্রস বর্ডারিং ফ্যাক্টরস বিষয়গুলো যেন সাপোর্টটা হয়, তো সেই বিষয়টাকে এনহ্যান্স করতে হবে। কারণ আমরা দেখলাম যে এক্সপোর্টের সঙ্গে এমএসএমইর একটা খুব ইন্টারলিঙ্কড করে দেওয়া হচ্ছে এবারের বাজেটে, যেটা থ্রু দিয়ে আমরা এমএসএমইটাকে সাপোর্টের থ্রু দিয়ে আমরা মেক ইন ইন্ডিয়া, মেক ইন ওয়ার্ল্ড এই প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাইছি এক্সপোর্টের হাব হিসাবে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই সুরক্ষাটুকু আমাকে দিতে হবে। আর কি বলা হয়েছে দেখো, ভারত ট্রেড নেট, এটা কি বলা হচ্ছে, এটা যাবতীয় ট্রেডের ডকুমেন্টেশনসের জন্য অ্যান্ড ফাইন্যান্সিং সলিউশনের জন্য একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম তৈরি করার কথা বলা হচ্ছে, যেটা কিনা ভারত ট্রেড নেট নামে পরিচিত হবে। আর কি বলা হচ্ছে দেখো, ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর জিসিসি ফুল ফর্ম কি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স। এটা কি বিষয়টা বলছে যে টায়ার 2 সিটিজ যেগুলো আছে সেই টায়ার 2 সিটিজগুলোতে
যেন এই ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স তৈরি করা যায় এবং সেগুলো যেন স্টেট তৈরি করার ক্ষেত্রে এগিয়ে আসে, সেটার জন্য স্টেটগুলোকে গাইডেন্স দেওয়া হবে, রাইট? তার মানে ডেফিনেটলি এটা ক্যাপাবিলিটি মানে কি, সক্ষমতা, তাহলে এই সক্ষমতার বিষয়গুলো তৈরি করাটাও কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে খুব দরকার, যে আমরা কি চাইছি, কিভাবে এক্সপোর্টার প্রমোশনসের কথা ভাবনা চিন্তা করছি, রাইট? তো এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, দেখো এটা এমন নয় যে সেন্ট্রালে বসে ঠিক করা হচ্ছে যে কি করা হবে এক্সপোর্টের ক্ষেত্রে, রাইট? তো এখানে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, মানে এই বিষয়টার মধ্যে খুব ইন্টিগ্রেশনস আমরা দেখছি। সেই জন্য মানে কোন প্রোডাক্টটা এক্সপোর্টেবল প্রোডাক্ট হবে সেটা যেন একদম ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেল রিকগনাইজ করা হয় এবং সেই অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট প্রমোশন সেন্টার্স বা স্টেট ওয়াইজ প্রমোশন সেন্টার্স যেটা এক্সপোর্টসের জন্য, সেগুলো যেন আমরা তৈরি করতে পারি যাতে কিনা ক্যাপাবিলিটিটা বাড়ে এক্সপোর্ট জেনারেশনের ক্ষেত্রে। তো সেই বিষয়গুলো কিন্তু এবারে এক্সপোর্টের ক্ষেত্রে আমরা এই ফোর্থ ইঞ্জিনে এই বিষয়গুলো দেখেছি। তো এগুলো ছিল অ্যাজ এ হোল আমাদের যে 4 পিলার্স বা 4 ইঞ্জিনস, সেগুলো সম্পর্কে কী কী স্টান্স বা পদক্ষেপ নিয়েছি সেই বিষয়টা। এরপরে যেটা পড়বো, কিছু রিফর্মসের কথা এখানে বলা হয়েছে। তো রিফর্মসের মধ্যে কী কী আছে দেখো, ফার্স্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এফডিআই লিমিট ইন্স্যুরেন্স সেক্টরসের ক্ষেত্রে কারেন্ট 74% থেকে এনহ্যান্স করে সেটা 100% করা হলো। এই কোয়েশ্চেনটা পাবে পরীক্ষায়, রাইট? সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে রাখবে। মানে সরাসরি বিদেশি বিনিয়োগ ইন্স্যুরেন্স সেক্টরসের ক্ষেত্রে 74% থেকে ইনক্রিজ করে 100% করা হলো। নেক্সট কি বলেছে দেখো, এ হাই লেভেল কমিটি অফ রেগুলেটরি রিফর্মস আমরা করছি। কোন সেক্টরসগুলো রিফর্মসের জন্য আমরা এই হাই লেভেল অফ কমিটিটা বিল্ড আপ করছি, সেটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল সেক্টর রেগুলেশন, সার্টিফিকেশনস, লাইসেন্স, পারমিশনস, এগুলোর জন্য আমরা এই হাই লেভেল অফ কমিটিটা এবারে তৈরি করার কথা ভাবনা চিন্তা করেছি। নেক্সট কি আছে দেখো, অ্যান ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স অফ স্টেটস উইল বি লঞ্চড ইন 2025। তার মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স, এটা একটা নতুন ধরনের সূচকের কথা এবার শুনছি, যেটা কিন্তু ডেফিনেটলি যাদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস মানে কি, ইনভেস্টমেন্টের জন্য যেন সহজযোগ্য হয়, মানে ইজি অফ ডুইং বিজনেস মোডের একটা বিষয়। তো সেই বিষয়টার জন্য একটা ইন্ডেক্স লঞ্চ করার কথা 2025-এর কথা ভাবনা চিন্তা করেছি। নেক্সট কি আছে দেখো, আন্ডার দ্য এফএসডিসি আছে। এফএসডিসি সম্পর্কে অনেকেই হয়তো জানো, আবার কেউ হয়তো জানো না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা 2010-এ তৈরি করা একটা কম্প্রিহেন্সিভ বডি, যেটা ওয়ান অফ দ্য নাইসেস্ট বডি, যে বডিটা বেসিকলি হেডেড করে থাকেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার রাইট নাও নির্মলা সীতারামন, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন যিনি হেডেড করে থাকেন। এবং এর আন্ডারে আরও অন্যান্য রেগুলেটরি বডির হেডরাও কিন্তু মেম্বারশিপ হিসেবে পার্টিসিপেট করে, মানে আরবিআইয়ের গভর্নর, সেবি চেয়ারম্যান, আইআরডিআই চেয়ারম্যান, ঠিক আছে, পেনশন ফান্ড রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া এর যে চেয়ারম্যান, তার মানে যে 5 রেগুলেটরি বডির যারা চেয়ারম্যান তারা সবাই এখানকার মেম্বার। এটা অ্যাকচুয়ালি এটা ইন্টারসেক্টরাল ডিসিপ্লিন, রাইট? তার মানে ডেফিনেটলি শেয়ার বাজারের সঙ্গে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সেক্টর, পেনশন সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, এদের সবারই যেন কাজকর্মের মধ্যে একটা সামঞ্জস্য থাকে, কারণ দিনের শেষে আমরা চাইছি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, কারোর কাজকর্মের দিকে যেন আর একটা সেক্টর কোনোভাবে নেগেটিভলি ইম্প্যাক্টেড না হয়। এই যে একটা ক্রস মানে ইন্টারসেক্টরাল ডিসিপ্লিন, এই বিষয়টা থাকা দরকার, সেই জন্য তাদের একটা টেবিলে নিয়ে আসা দরকার। তো এই যে টেবিলটা, এটাকেই বলা হচ্ছে এফএসডিসি, যেটাকে চেয়ার করে থাকেন আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার। তো সেক্ষেত্রে বলছে দেখো, এ মেকানিজম উইল বি সেট আপ টু ইভ্যালুয়েট ইম্প্যাক্ট অফ দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল রেগুলেশনস অ্যান্ড সাবসিডিয়ারি ইনস্ট্রাকশন। তো ডেফিনেটলি কারেন্ট ফাইন্যান্সিয়াল যে রেগুলেশনসগুলো নেওয়া হচ্ছে তার ইম্প্যাক্ট কি হতে পারে এই ইন্টারসেক্টরাল এরিয়াসগুলোর মধ্যে, এটা নিয়ে যেন আলাপ আলোচনার একটা জায়গা থাকে, সেই বিষয়টার কথা বলা হচ্ছে। তো এটাই ছিল আমাদের রিফর্মসের ফার্স্ট ফেজ। আর সেকেন্ড ফেজে কি বলা হচ্ছে দেখো, জন বিশ্বাস বিল 2.0, যেটা আমরা ডেফিনেটলি নিয়ে আসছি, ডিক্রিমিনালাইজ মোর দ্যান 100 প্রভিশনস অফ দ্য ভেরিয়াস লজ। তার মানে এটাও একটা গ্রিভান্স, মানে আমাদের এই যে সিস্টেমটার ওপরে যত ট্রাস্ট ইস্যুজ অনেক সময় হয় না, এই ট্রাস্ট ইস্যুজটাকে নালিফাই করার জন্য ডেফিনেটলি এই জন বিশ্বাস বিল 2.0 আশা করা হচ্ছে যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, রাইট? এবং সেক্ষেত্রে কি কতগুলো প্রভিশনস অফ দ্য ভেরিয়াস লজ এর আন্ডারে করা হচ্ছে, মোর দ্যান 100 প্রভিশনস অফ ভেরিয়াস লজ এর মধ্যে আমরা নিয়েছি। নেক্সট কি আছে দেখো, চেঞ্জ ইন দ্য ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড প্রপোজাল টু ইন্ট্রোডিউস নিউ ইনকাম ট্যাক্স বিল, এটার একটা প্রপোজালস এবারে দেওয়া হয়েছে
হয়েছে নিউ ইনকাম ট্যাক্স বিলের ক্ষেত্রে। এবং সবচেয়ে আমার তোমার মতো আমজনতা লোকজন যে বিষয়টার উপরে প্রচণ্ডভাবে তাকিয়েছিলাম এবং সেক্ষেত্রে ডেফিনেটলি বিয়ন্ড বাউন্ডারি উই আর স্যাটিসফাইড। তো সেটা কি বলেছে দেখো, ইন দিস বাজেট দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স দ্যাট দেয়ার উইল বি নো ইনকাম ট্যাক্স পেয়েবল আপ টু 25 লাখ, এবং সেটা যদি আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনসটাকে ধরে নিই তাহলে সেটা ডেফিনেটলি 12.75 লাখ পর্যন্ত ইনকামের ক্ষেত্রে তোমাকে আর ইনকাম ট্যাক্স পে করতে হবে না। ভালো করে খেয়াল করে দেখো, বিকশিত অ্যাসপিরেশনস অফ বিকশিত ভারতে আমরা এটা বলেছিলাম যে মিডল ক্লাস সেকশনটার পারচেসিং পাওয়ারটাকে এনহ্যান্স করবো। তো ইট ইজ ওয়ান কাইন্ড অফ নাইসেস্ট ইন্টারভেনশন ফর দ্যাট, যার ফলে আমরা এই পরিমাণ ইনকাম ট্যাক্স হলে, এই পরিমাণ রোজগারপাতি হলে ইনকাম ট্যাক্স তোমাকে দিতে হবে না। তার ফলে মিডল ক্লাস সেকশনটার কিন্তু পারচেসিং পাওয়ারটাকে এনহ্যান্স করা হচ্ছে। তো সেটা আমরা যেটা প্রপোজালসে দেখেছিলাম সেটারই ইমপ্লিকেশনস হিসাবে আমরা এই মেজার্সটা নিয়েছি, রাইট? তো দিস আর অল পার্ট অফ রিফর্মস। এরপরে যেটা পড়বো সেটা যে পিওর ডেটা ফেচিং। তুমি বলবে যে ম্যাডাম গোড়া থেকে তো বলছেন ডেটা ফেচিং করতে, তো এখানে আরও ডেটা, তো এই ডেটার একটাও কিছু বাদ দেওয়া যাবে না, অত্যন্ত ভালো করে বুঝে নিয়ে তৈরি করে রাখবে। তো বাজেট এস্টিমেটস 2025-26-এর মধ্যে কি আছে দেখো, জিডিপি গ্রোথ এস্টিমেট বলা হচ্ছে নমিনাল জিডিপি, মানে নমিনাল জিডিপি আমরা আশা করি জানি যে কারেন্ট ইয়ারে যা প্রডিউস হলো সেটা যদি কারেন্ট ইয়ারের প্রাইসের রেসপেক্টে ইভ্যালুয়েশন হয় তখন সেটাকে বলা হয় থাকে নমিনাল জিডিপি। এই নমিনাল জিডিপিটা আমরা মনে করছি 25-26 এই যে আপকামিং ফাইন্যান্সিয়াল ইয়ার সেখানে 10.1%-এ গ্রো করবে। তাহলে এই পার্সেন্টেজ তৈরি করে রাখবে এবং কবেকার প্রজেকশনসের কথা বলা হচ্ছে সেটা দেখে রাখবে। নেক্সট দেখো ইন্ডিয়াস রিয়েল জিডিপি। রিয়েল জিডিপি মানে হচ্ছে কারেন্ট ইয়ার প্রোডাকশন উইচ ইজ ইভ্যালুয়েটেড অন দ্য বেসিস অফ বেস ইয়ার প্রাইস, রাইট? তো সেটাকে বলা হয় রিয়েল জিডিপি। তো নমিনাল জিডিপি হচ্ছে কারেন্ট ইয়ারের প্রোডাকশন, কারেন্ট ইয়ারের প্রাইস লেভেল ইভ্যালুয়েশন। রিয়েল জিডিপি হচ্ছে কারেন্ট ইয়ার প্রোডাকশন উইচ ইজ ইভ্যালুয়েটেড অন দ্য বেসিস অফ দ্য বেস ইয়ার প্রাইস, রাইট? তো আমরা এখানে বলেছি ইন্ডিয়াস রিয়েল আর নমিনাল জিডিপি আর এক্সপেক্টেড টু গ্রো 6.4% and 9.7%। অবভিয়াসলি রিয়েল জিডিপি তো ভলিউমটা নমিনালের চেয়ে একটু লো হবে, তো সেই প্রজেকশনসটা বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 মানে 24-25 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা ভেবেছি ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেটস হিসাবে যে এই রেটে কিন্তু ন্যাশনাল জিডিপি গ্রোথ রেটটা আমরা অবজার্ভ করব। আর কি বলেছে দেখো, আরবিআই প্রজেক্টেড ইনফ্লেশন 4.6% ইন দ্য Q1 and 4% ইন দ্য Q2 অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 26, মানে 25-26-এর Q1 Q2-এ কি ইনফ্লেশনের টার্গেট আরবিআই ভাবছে। আর কি আছে দেখো, রেভিনিউ রিসিপ্টস তার মধ্যে রয়েছে 34.2 লাখ ক্রোড়, এটা 2025-26 বাজেট এস্টিমেটস। ক্যাপিটাল রিসিপ্টস পড়তে হবে 16.4 লাখ ক্রোড়, যেটা 2025-26-এর বাজেট এস্টিমেটস। এবার তুমি বলতেই পারো যে আমাদের ক্যাপিটাল রিসিপ্টসের পরিমাণটা চেয়ে রেভিনিউ রিসিপ্টসের পরিমাণটা অবভিয়াসলি বেশি, তো সেটা কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ মুভমেন্ট, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, নেট ট্যাক্স রিসিপ্টস আর এস্টিমেটেড অ্যাট 28.3 লাখ ক্রোড়। টোটাল এক্সপেন্ডিচার্স তার মধ্যে রয়েছে দেখো 50.6 লাখ ক্রোড় 25-26-এ টোটাল এক্সপেন্ডিচার অ্যাজ হোল ধরা হয়েছে। এর মধ্যে রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে 39.4 লাখ ক্রোড় এবং এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে 15.5 লাখ ক্রোড়। এটা একটুখানি ডিপ্রেসিং, কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের চেয়ে রেভিনিউ এক্সপেন্ডিচারের পরিমাণটা বেশি। আমরা জানি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের থ্রু দিয়ে ইকোনমিতে অ্যাসেট ক্রিয়েশন হয়, রাইট, যেটাকে আমরা ক্যাপেক্স বলি। তার তুলনায় কিন্তু এবারে রেভিনিউ এক্সপেন্ডিচারের ভলিউমটা অনেকটাই হাই, মানে অনেকটাই হাই। তো সেই জায়গা থেকে কোথাও যেন মনে হচ্ছে যে ক্যাপেক্সের উপরে জোরটা যেন এবারে কম হলো বাজেটে, রাইট? তো এই ডেটা কিন্তু ফেচ করে রাখবে। আর কি আছে দেখো, আর কি আছে দ্য বাজেট এস্টিমেটস। নেক্সট বলেছে ডিসইনভেস্টমেন্টের টার্গেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো মানে চলেই এসছে এরকম একটা প্রশ্ন। ডিসইনভেস্টমেন্ট মানে বিলগ্নীকরণের টার্গেট 2025-26-এ আমরা 47,000 ক্রোর আমরা ভেবেছি। মিনিস্ট্রি ওয়াইজ যদি হায়েস্ট অ্যালোকেশন বলি তাহলে মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যামাউন্টটা দেখে রাখবে। স্কিম ওয়াইজ হায়েস্ট অ্যালোকেশন মনরেগা 100 দিনের কাজ, যেখানে 86,000 কোটি টাকা এস্টিমেশনস। আচ্ছা, সাবসিডিজ 2024-25-এ আমরা যদি বলি হায়েস্ট সাবসিডি কিসে দেওয়া হয়েছে সেটা কিন্তু বলবে ফুড সাবসিডি এবং ফার্টিলাইজার সাবসিডি তারপরে সেকেন্ডে, ইন্টার সাবসিডি থার্ডে অ্যান্ড এলপিজি সাবসিডি ফোর্থে পড়েছে। তাহলে এই সিকোয়েন্সটা আসে যে কোন সেক্টরে সাবসিডি সবচেয়ে হায়েস্ট দেওয়া হয়েছে 2024-25-এর রেসপেক্টে, রাইট? আর কি আছে দেখো, দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের ডেট টু জিডিপি রেশিও
তার মানে আমার টোটাল জিডিপি এবং কি পরিমাণ আমি ধার বাকি করেছি, এই দুটো যদি রেশিও করি তো ডেট টু জিডিপি রেশিও এটা ডেফিনেটলি বাড়া খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ তাহলে কান্ট্রিটা ক্রমাগত ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যেতে পারে। তো এই ডেট টু জিডিপি রেশিও এস্টিমেটেড টু ডিক্লাইন টু 56.1 ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 ফ্রম 57.1, মানে ডেফিনেটলি ডেট টু জিডিপি রেশিও আমি কি বললাম যে এটা যত বেশি বাড়বে তত কান্ট্রিটার জিডিপি বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের ঋণের জালে জড়িয়ে পড়ার এরিয়াটাও কিন্তু অ্যাভয়েড করা যাচ্ছে না। তো সেই জন্য ডেট টু জিডিপি রেশিওটা একটা খুব কি ইন্ডিকেটার যেটা দিয়ে কান্ট্রিটার হেলদিনেসটাকে জাজ করা হয়, রাইট? মানে কান্ট্রিটা কতটা নিজেকে সেলফ ফাইন্যান্স করতে পারছে থ্রু দ্য ট্যাক্সেশনস অ্যান্ড আদার রিসিপ্টস, যেখানে কিনা তাকে ধার বাকি কম করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চাইব না এটা বেশি হোক, তো সেই জায়গায় আমরা কিন্তু একটা পার্শিয়াল ইম্প্রুভমেন্ট দেখছি, মানে খুবই নেগলিজেবল ইম্প্রুভমেন্ট, বাট স্টিল ইট ইজ আ ইম্প্রুভমেন্ট, যেটা 57.1 থেকে আমরা 56.1-এ আমরা এবারে প্রজেকশনসে ভেবেছি। আর কি আছে দেখো, ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এস্টিমেটেড কত বলছে বিলিয়ন ডলার, $640.3 বিলিয়ন, যেটা কিন্তু বলছে সিগনিফিকেন্ট টু কভার 90% অফ দ্য কান্ট্রিজ এক্সটার্নাল ডেট। তার মানে আমরা যে বৈদেশিক ঋণ নিয়েছি তার 90% অন্তত কভার করে দিতে পারবো আমাদের যা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হয়েছে। তো এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য গুড ওয়ে টু সি, রাইট? তো এটা একটু দেখে রাখবে। আর কি আছে দেখো, সোর্সেস অফ ডেফিসিট ফাইন্যান্সিং মানে সরকারের আয় কম ব্যয় বেশি, তো দেয়ার ইজ আ ডেফিসিট অ্যান্ড হাউ আই ক্যান ফাইন্যান্স দ্য ডেফিসিট, দ্যাট ইজ পপুলারলি নোন অ্যাজ ডেফিসিট ফাইন্যান্সিং। তো এই ডেফিসিট ফাইন্যান্সিং আমি কিভাবে করতে পারি? আমরা অ্যাব্রড থেকে টাকা নিয়ে করতে পারি, দেশের ভেতরে গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে করতে পারি, আবার আরবিআইয়ের কাছ থেকে মানি বড় করে করতে পারি, নিজের সরকারি সংস্থা বিক্রি বাটা করে করতে পারি। তো দিস আর অল দ্য ভেরিয়াস ওয়েজ ফর ডেফিসিট ফাইন্যান্সিং। তো সেক্ষেত্রে আমরা মার্কেট বরোয়িংটা থ্রু গভর্নমেন্ট সিকিউরিটিজ, মানে ডেফিনেটলি ইন্টারনাল বরোয়িং, তো সেটা এবারে হাইয়েস্ট। এবং আমরা যদি টি বিলের রেসপেক্টে বলি, ট্রেজারি বিলের রেসপেক্টে বরোয়িংটা সেটা কিন্তু এবারে জিরো, তো যেটা একটা ভালো পদক্ষেপ বলা যেতে পারে। এবং আমরা এক্সটার্নাল বরোয়িংয়ের উপরে জোর না দিয়ে ইন্টারনাল বরোয়িংয়ের উপর জোর দিচ্ছি, সেটাও একটা ভালো বিষয়, কারণ এক্সটার্নাল বরোয়িং করলে আমি যদি আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছ থেকে মানি বড় করি, তাহলে আমাকে ফরেন কারেন্সিতে পে আউট করতে হবে, তো এটা অনেক বেশি ডেট বার্ডেনটা অনেক বেশি হাই হয়। তো সেই জায়গায় ইন্টারনাল বরোয়িংয়ের উপরে জোর দিয়ে মার্কেট বরোয়িং গভর্নমেন্ট সিকিউরিটিজ হাইয়েস্ট করেছি, তো এটা ঠিক আছে, মানে পদক্ষেপ হিসাবে সেটা খারাপ নয়। তো সেই বিষয়টা একটুখানি দেখে রাখলাম। আর কি আছে দেখো, এবার যে জিনিসটা পড়াবো, তাহলে আগে যে দুটো স্লাইডস আমরা পড়লাম দ্যাট ইজ অল অ্যাবাউট রিগার্ডিং দ্য বাজেট এস্টিমেটস বলা হলো, রাইট? এবার দেখো, এবারে সরকারের কোন খাত থেকে সবচেয়ে বেশি পরিমাণ টাকা আসছে আর কোন খাতে সবচেয়ে বেশি পরিমাণ ব্যয় হচ্ছে, এ প্রশ্ন কতবার যে কত ধরনের পরীক্ষায় তোমরা দেখো সেটা আর বলার অপেক্ষা রাখে না। CGL, CHSL, MTS, সাব সিলেকশনের যে কোনো পরীক্ষা, WBCS, ডিপেন্ডিং আপন দ্য লেভেল অফ এক্সাম, আমরা কিন্তু এই কোয়েশ্চেনের ফ্রেমিংটা ডিফারেন্ট ওয়েতে হতে দেখি, রাইট? তো রুপিস কামস ফ্রম সবচেয়ে হাইয়েস্ট এবারে এসছে কিন্তু বোরিং অ্যান্ড আদার লায়াবিলিটিস থেকে, এবং সবচেয়ে লোয়েস্ট যদি বলি নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা, নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট ব্যাপারটা কি? নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট মানে হচ্ছে বিলগ্নিকরণের বিষয়টা, মানে আমি যদি আমার নিজের সরকারি সংস্থা বিক্রি বাটা করি তো এটা কোনো লায়াবিলিটি আমার নেই যে এটা আমাকে সার্ভিসিং করতে হবে, কিন্তু আমি যদি ইন্টারনাল বরোয়িং বা এক্সটার্নাল বরোয়িং করি তো আই হ্যাভ টু সার্ভিস ইট। তো সেক্ষেত্রে একটা ডেফিনেটলি প্রেশার থাকে সার্ভিস করার, কিন্তু আমি যদি বলি সেক্ষেত্রে আমি নিজে সরকারি সংস্থা বিক্রি বাটা করেছি তাহলে সেটা কোনো লায়াবিলিটি ক্রিয়েট করে না, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ এলিমেন্টস ফর নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট। তো সেটা 1% বলা হচ্ছে, এবং সবচেয়ে বেশি পরিমাণ যদি আমরা টাকা পয়সা পেয়ে থাকি কোন সেক্টরস থেকে, তাহলে সেটা বলবো বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস। এবার যে ট্যাক্সের ক্ষেত্রে বলি, তোমাদের পরীক্ষায় যেমন কোয়েশ্চেন আসবে তেমন আনসার করবে, মানে তোমাকে যদি বলা হয় হাইয়েস্ট কম্পোনেন্ট কোনটা, আনসার করবে বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস। কিন্তু তোমাকে যদি কোয়েশ্চেনটা ট্যাক্সের ফ্রেমিংয়ে করা হয় তো হাইয়েস্ট রেভিনিউ কোন ট্যাক্স থেকে এসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনসারটা ইনকাম ট্যাক্স করবে, এবং সেটা জিএসটিকে অনেকটা কিন্তু পেছনে ফেলে দিয়ে এসছে, রাইট? তার মানে ইনকাম ট্যাক্স থেকেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এবারে সিঙ্গল ট্যাক্স হিসাবে যদি আমরা দেখি তাহলে ইনকাম ট্যাক্সেরই পার্টিসিপেশনটা এখানে অনেক বেশি, রাইট? নেক্সট কি আছে দেখো, রুপি গোজ টু, মানে কি পরিমাণ টাকা আমি খরচ করছি। এই খরচের মধ্যে সবচেয়ে হায়েস্ট ভার্টিক্যাল কি আছে দেখো, স্টেট শেয়ার্স অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস। ডেফিনেটলি স্টেটের যে শেয়ার রয়েছে ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস, সেখান থেকে মেজরিটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে ইন্টারেস্ট পেমেন্ট। আমরা অনেক সময় পরীক্ষার হলে অনেক মানে বহুবারই আমরা এটা দেখেছি যে সরকারের সবচেয়ে বেশি পরিমাণ খরচ কোথায় হয়, তো সেক্ষেত্রে অনেকবারেরই বাজেটে আমরা ইন্টারেস্ট পেমেন্টটাকে
হায়েস্ট কম্পোনেন্ট হিসেবে দেখেছি, কিন্তু এবারে কিন্তু দেখছি স্টেট শেয়ারস অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস এটা কিন্তু হায়েস্ট হয়েছে, তারপরে ইন্টারেস্ট পেমেন্টটা রয়েছে, এবং লোয়েস্ট কি বলবো, লোয়েস্ট হচ্ছে পেনশন, রাইট? সুতরাং এই বিষয়গুলোকে কিন্তু একটুখানি দেখে রাখবে। কোয়েশ্চেন দেখো খুব স্ট্রেট ফরওয়ার্ডও আসে, আবার একটুখানি জাম্বল করে আসে, মানে তোমাকে বলতে পারে যে ইনক্রিজিং অর্ডারে বা ডিক্রিজিং অর্ডারে তুমি কিন্তু এগুলোকে একটু অ্যারেঞ্জ করো, যে গভর্নমেন্টের এবার কোন কোন খাত থেকে সবচেয়ে বেশি পরিমাণ টাকা এসছে, কোন কোন খাতে সবচেয়ে বেশি পরিমাণ ব্যয় হচ্ছে, এটা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তো তোমাকে কিন্তু একটুখানি পার্সেন্টেজ ওয়াইজ যদি পার্সেন্টেজগুলো হায়েস্টগুলো মনে রাখলে, লোয়েস্টটা মনে রাখলে, অন্তত সিকোয়েন্সটা মনে রাখবে যে কোন কোনটার পরে কোনটা আছে, যাতে আমি আনসার করে দিয়ে আসতে পারি, রাইট? আমার মনে হতে পারে যে সমস্ত পার্সেন্টেজ আবার মনে থাকছে না, নাই মনে থাকলেও হায়েস্ট লোয়েস্ট পড়ে রাখবে, এবং এই যে প্যাটার্নটা মানে কোনটার পরে কোনটা সেটা কিন্তু দেখে রাখবে, যাতে তোমার ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডার যাই বলুক না কেন আনসার করে দিয়ে আসতে পারো। এরপরে লাস্ট যে বিষয়টার উপরে জোর দেব সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেরিয়াস ডেফিসিটস অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি। তো ডেফিসিটসের মধ্যে কী কী আছে দেখো, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। তাহলে এই চারটে ডেফিসিটের ডেটা খুব ভালো করে তৈরি করে রাখবে। এখানে তিনটে বিষয় বলা রয়েছে দেখো, অ্যাকচুয়াল অফ 2023-24, রিভাইজ 2024-25 এবং বাজেট এস্টিমেটস হচ্ছে 2025-26। তো ডেফিনেটলি আমরা 25-26-এর জন্য যে এস্টিমেটসটা বলি সেটাকে বলা হয় বাজেট এস্টিমেটস বা বিই বলা হয়, রাইট? যখন আমরা রিভাইজ এস্টিমেটসের কথা বলি সেটাকে আরই বলা হয়, এবং যখন অ্যাকচুয়াল এস্টিমেট সেটাকে এই বলা হয়। এর প্রসঙ্গে বলি, মানে আমরা যখন এই ডেফিসিটসগুলোর কথা বলি তখন তিনটে ধরনের ডেটাই কিন্তু বলা হয়। একটা হচ্ছে বাজেট এস্টিমেটস, মানে আগামী অর্থবর্ষে আমি কী পরিমাণ ফিসকাল ডেফিসিটের কথা ভাবছি। রিভাইজ এস্টিমেটস মানে হচ্ছে আমাদের বাজেটটা যখন পেরিয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি, রাইট? তো ডেফিনেটলি সেটা জেনারেলি হয়। তো তখনও তো পুরনো ফাইন্যান্সিয়াল ইয়ার, কোন ফাইন্যান্সিয়াল ইয়ারটা বলো, 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা তো তখনও শেষ হয়নি, এটা পুরো ডেটা তখনও তুমি পাওনি, এটা তখনও একটা অনগোয়িং ওয়ে, সেই জন্য এই ডেটাটা রিভাইজড হবে। তো ইট ইজ নোন অ্যাজ আ রিভাইজড এস্টিমেটস। এবং যখন তুমি 1 এপ্রিল 2025-এ এই হিসাব নিকাশগুলো পেশ করছো, তখন যে ডেটা তোমার কাছে রেডিলি অ্যাভেলেবেল, যেটার আর কোনো ফার্দার ফার্নিশিং হওয়ার নেই, সেটা হচ্ছে অ্যাকচুয়াল এস্টিমেট, সেটা হচ্ছে 23-24-এ। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল এস্টিমেটস, তারপর রিভাইজড এস্টিমেটস অ্যান্ড দেন ওয়ান বাজেট এস্টিমেটস, রাইট? যদি এতগুলো মনে নাও থাকে এইগুলো দয়া করে ভুলো না, এগুলোকে মুখস্থ করে বসবে যে বাজেট এস্টিমেটস কী আছে, এবারে ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট অ্যান্ড এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটসের ক্ষেত্রে, রাইট? সুতরাং এটাই ছিল আমাদের আজকের এই বিষয়টা নিয়ে পড়াশোনা করার জায়গা। আমি একদম কি হাইলাইটসে যে জায়গাগুলো এক্সাম ওরিয়েন্টেড, যেখান থেকে প্রশ্ন প্রচুর আসে, সেগুলোকে সব একটা জায়গায় করে তোমাদের কাছে বললাম। কারণ বাজেট তো একটা মানে প্রচুর ইনফরমেশন, তার মধ্যে এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশনস কোনগুলো বা কোনগুলো আমি পড়ে গিয়ে এক্সামে কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু আমার মনে হয় এই ক্লাসটা যদি ভালো করে ফলো করো, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। সবাই মন দিয়ে পড়াশোনা করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটার সুযোগ সুবিধা নিতে পারে। অল দ্য ভেরি বেস্ট।